আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মাহিম সারিয়ান নাহিদ, বর্তমানে পড়াশোনা করছি কুয়েট ট্রিপলিতে। তো আজকে আমরা ইন্টিগ্রেশনে কিছু টাইপ ওয়াইজ অ্যাডভান্স টপিক দেখব। তোমরা কিন্তু অলরেডি ইন্টিগ্রেশনে একটি ক্লাস করেছো, তোমাদের ডিপ্রো ভাইয়া ক্লাসটা নিয়েছিল। তো আজকে আমরা সেই টাইপগুলোরই অ্যাডভান্স প্রবলেম সলভ করব। যারা ওই ক্লাসটা করোনি, আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিংক দিয়ে দিব, তোমরা করে ফেলবা। শুরুতে বলে রাখি, আজকে এই ক্লাসটা কারা করবা? আজকে এই ক্লাসটা তারাই করবা যারা ইন্টিগ্রেশন মোটামুটি ভালো বুঝো, ইন্টিগ্রেশনের বেসিক গুলো ক্লিয়ার আছে। অর্থাৎ বইয়ের ম্যাথ গুলো যদি তোমাকে দেওয়া হয়, তাহলে বইয়ের ম্যাথ গুলো সলভ করতে পারবা। এখন তুমি কিছু অ্যাডভান্স ম্যাথ দেখতে চাও, আর যদি তুমি বইয়ের ম্যাথ গুলো ভালোভাবে সলভ না করতে পারো, তাহলে তোমাকে এই ক্লাস করা দরকার নাই। তুমি বইয়ের ম্যাথ গুলো আগে ভালো করে শেষ করো। আমি আবার বলছি, এই ক্লাস দেখলে কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবা এরকম না, বা পরীক্ষায় ভালো নাম্বার পাবা এরকম না। তবে এই ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস মজা নিয়ে শেখার চেষ্টা করবো, প্রতিটা ইন্টিগ্রেশন ফিল করার চেষ্টা করবো। আমি যে ম্যাথ গুলো করাবো সেগুলো এসএসসি তে আসার সম্ভাবনা খুবই কম, মানে 90% ধরে নাও এসএসসি তে আসবে না। আর অ্যাডমিশনে আসার চান্স 50-50 বলা যায়, অর্থাৎ 50% ক্ষেত্রে আসতে পারে, 50% ক্ষেত্রে নাও আসতে পারে। তো বেশি কথা না বলে চলো আজকে ক্লাসে আমরা শুরু করি। এই যে এগুলো সূত্র কিন্তু তোমরা গত ক্লাসে অর্থাৎ ডিপ্লো ভাইয়ের ক্লাসে দেখেছিলা, এই 20টা সূত্র। তো যারা ভুলে গেছো তারা আরেকবার দেখে নিতে পারো। আর যদি আমাদের কোনো সূত্র এখান থেকে আজকে আমাদের দরকার হয়, তাহলে আমরা আবার এই স্লাইডে ব্যাক করবো ইনশাল্লাহ। এগুলো কিন্তু 100% লাগবে, এগুলো এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে 100% ইম্পর্টেন্ট সূত্র। কিন্তু এগুলো ভালো করে পড়বা ইনশাল্লাহ। এখন যদি আমরা সামনের দিকে আগাই, তো ডিপ্লো ভাইয়া তোমাদের ফার্স্ট কি টাইপ দেখাইছিল, ফার্স্ট যে টাইপটা দেখাইছিল সেটা যদি আমি লিখি, সেটা হচ্ছে অনেকটা এরকম ছিল: ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এন এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার পি এক্স প্লাস ই টু দি পাওয়ার কিউ এক্স ডিএক্স। অর্থাৎ তোমাদের ডিপ্লো ভাই এখানে তোমাদের অঙ্ক দিয়ে দেখাইছিল বা সংখ্যা দিয়ে দেখাইছিল, এক্স এর সহগ যেগুলো, আমি এক্স এর সহগ চলক আকারে দিয়েছি। তো এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এই ক্ষেত্রে এম মাইনাস এন ইকুয়াল পি মাইনাস কিউ হতে হবে। অর্থাৎ এম আর এন এর বিয়োগফল যেটা হবে, পি আর কিউ এর বিয়োগফলও সেটা হবে। অথবা এভাবে বলতে পারো, এম আর পি এর বিয়োগফল যেটা হবে, এন আর কিউ এর বিয়োগফলও সেটাই হবে। অর্থাৎ এম মাইনাস পি ইকুয়াল এন মাইনাস কিউ। এটা কিভাবে আসলো? এটা হচ্ছে প্রথম লাইন থেকে আসছে। তুমি যদি দেখো, পিটাকে যদি বাম পাশে পার করো তাহলে হচ্ছে এম মাইনাস পি, আর এনটাকে যদি ডান পাশে পার করো তাহলে এন ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এন মাইনাস কিউ। তাহলে এম মাইনাস পি ইকুয়াল এন মাইনাস কিউ। এই যে তারপরের লাইন ওটাই। তাহলে বুঝতে পারলাম এখানে শর্তটা হলো এম মাইনাস এন ইকুয়াল পি মাইনাস কিউ হতে হবে। অর্থাৎ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার প্রশ্নে এই শর্তটা মানতেই হবে। এই শর্তটা না মানলে তোমার এই টাইপের অঙ্ক সলভ করা সম্ভব না। তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করব? এটার জন্য আমাদের ই টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স কমন নিতে হবে। তাহলে যদি ই টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স কমন নেই, এম মাইনাস পি এক্স কমন নিলাম, তাহলে কি থাকলো? কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স। এখন তোমরা ক্লাস 6 ক্লাস 7 এ দুইটা সূত্র পড়েছিলা, দেখো তোমাদের মনে আছে কিনা। এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, আর এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। রাইট? এই দুইটা সূত্র যদি তোমরা শিখে থাকো তাহলে হচ্ছে এখন এটা করতে পারবা। তাহলে কি হচ্ছে? ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার পি এক্স। তাহলে নিচে ভাগ আকারে যেটা থাকবে সেটা উপরে লবে চলে যাবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার পি এক্স, নিচে থাকছে কি? ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ইকুয়াল যদি দেই তাহলে থাকছে ই টু দি পাওয়ার পি এক্স। তাহলে পেলাম কি? ই টু দি পাওয়ার পি এক্স প্লাস, এখন যদি ই টু দি পাওয়ার এন এক্স বের করি, ই টু দি পাওয়ার এন এক্স ই টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স কমন নিয়েছি, মানে ভাগ করেছি। তাহলে থাকছে কি? ই টু দি পাওয়ার এন, যেহেতু নিচে আছে তাহলে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে মাইনাস মাইনাস এম, আবার মাইনাস পি ভাগ আকারে আছে, তাহলে মাইনাস মাইনাস পি, মাইনাস মাইনাস পি মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস পি ব্র্যাকেট ক্লোজ এক্স। তাহলে থাকছে কি? ই টু দি পাওয়ার এন মাইনাস এম প্লাস পি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এক্স, আর নিচে থাকছে কি? ই টু দি পাওয়ার পি এক্স প্লাস ই টু দি পাওয়ার কিউ এক্স। তাহলে যদি লিখি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স, এখন যদি দেখি ই টু দি পাওয়ার
এই যে n মাইনাস m, এখানে কি দেখতে পাচ্ছি m মাইনাস n ইকুয়াল হচ্ছে p মাইনাস q। তাহলে যদি n মাইনাস m লিখি তাহলে আমি কি লিখতে পারবো q মাইনাস p, তাই না? তাহলে e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার n মাইনাস m এর বদলে আমি লিখবো q মাইনাস p, আর আছে কি প্লাস p। তাহলে ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই, নিচে আসে হচ্ছে e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx। এখন যদি লিখি e টু দি পাওয়ার m মাইনাস px e টু দি পাওয়ার px, এখানে কি হচ্ছে p p কাটাকাটি যাচ্ছে, তাই থাকছে হচ্ছে e টু দি পাওয়ার qx ডিভাইড বাই e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx। তাহলে e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx কাটাকাটি গেল, তাহলে থাকছে হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার m মাইনাস px। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন কি লিখতে পারি? ইন্টিগ্রেশন লিখতে পারি e টু দি পাওয়ার m মাইনাস px প্লাস c। কিন্তু এখানে m মাইনাস p কি? এখানে m মাইনাস p হচ্ছে একটা নাম্বার বা সংখ্যা, তাই না? e টু দি পাওয়ার সামথিং x যদি থাকে তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে? e টু দি পাওয়ার সামথিং x ডিভাইড বাই কাপড় হিসেবে কি বসবে? x এর সহগটা বসবে, মানে সামথিংটা বসবে নিচে। তাহলে এখানে কি হচ্ছে কাপড় হিসেবে m মাইনাস p বসলো। তাহলে অ্যান্সার কি এখানে? e টু দি পাওয়ার m মাইনাস px ডিভাইড বাই m মাইনাস p প্লাস c। আশা করি তোমরা e টু দি পাওয়ার mx প্লাস e টু দি পাওয়ার nx ডিভাইড বাই e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx এই টাইপের ক্ষেত্রে অ্যান্সার কি হবে সেটা বুঝতে পারলাম। এই টাইপের ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে, আমি যদি টাইপ আকারে লিখি e টু দি পাওয়ার mx প্লাস e টু দি পাওয়ার nx ডিভাইড বাই e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx dx। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার m মাইনাস px ডিভাইড বাই m মাইনাস p প্লাস c। তাহলে যদি আমরা আগের ক্লাসের উদাহরণগুলো দেখি, আগের ক্লাসের উদাহরণগুলো কি ছিল? আগের ক্লাসের উদাহরণগুলো ছিল e টু দি পাওয়ার 9x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এখানে কি m মাইনাস n 9 মাইনাস 5 ইকুয়াল 4, p মাইনাস q 2 মাইনাস মাইনাস 2 ইকুয়াল 4, মানে m মাইনাস n ইকুয়াল p মাইনাস q, এই শর্ত কিন্তু মানছে। তাহলে এটা আমরা সলভ করতে পারবো। তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার কি হবে? e টু দি পাওয়ার m মাইনাস p, মানে e টু দি পাওয়ার 9 মাইনাস 2x ডিভাইড বাই 9 মাইনাস 2 প্লাস c। তাহলে কি আসছে? e টু দি পাওয়ার 7x ডিভাইড বাই 7 প্লাস c, রাইট? তারপরে যদি দেখি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এই ক্ষেত্রে কি 5 মাইনাস 3 ইকুয়াল 2, 1 মাইনাস মাইনাস 1 ইকুয়াল 2, মানে এই ক্ষেত্রে শর্ত মানছে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার হবে e টু দি পাওয়ার 5 মাইনাস 1 x ডিভাইড বাই 5 মাইনাস 1 প্লাস c, অর্থাৎ e টু দি পাওয়ার 4x ডিভাইড বাই 4 প্লাস c। আশা করি এই টাইপ সম্পর্কে বুঝতে পেরেছো। এই টাইপ সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার ধারণা থাকে তাহলে হচ্ছে আরেকটা দেখাই, এটারই সাব টাইপ বলতে পারো। এটা হচ্ছে a to the power mx plus a to the power nx divided by a to the power px plus a to the power qx dx। এই ক্ষেত্রে m minus n equal p minus q হতে হবে। এই ক্ষেত্রেও এই শর্তটা মানতে হবে। এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রে যদি আমি বের করে দেখাই তাহলে হচ্ছে আমি কি কমন নিব? a to the power m minus px কমন নিব। তাহলে কি থাকছে? a to the power px থাকছে, আর এখানে থাকবে হচ্ছে a to the power n plus p minus mx, আগের মতোই। আর নিচে থাকবে হচ্ছে a to the power px plus a to the power qx dx equal a to the power m minus px, উপরে একই হয়ে যাবে a to the power px plus a to the power qx divided by a to the power px plus a to the power qx dx। তাহলে থাকছে কি ইন্টিগ্রেশন অফ a to the power m minus px dx। এখন ইন্টিগ্রেশন অফ a to the power x dx, এটা ইন্টিগ্রেশন কি? আমরা যদি দেখি
ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন কিন্তু এ টু দি পাওয়ার এক্স বাই লন এ প্লাস সি, এটা মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস সি। এটা যদি তোমরা জানো তাহলে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম মাইনাস পি এক্স ডিভাইড বাই লন এ প্লাস সি। কিন্তু এখানে যেহেতু এক্স নাই, এম মাইনাস পি এক্স আছে, তাহলে কাফারা কি হবে এম মাইনাস পি। তাহলে যদি আমি টাইপটা লিখে দিই a to the power mx plus a to the power nx divided by a to the power px plus a to the power qx, এই ক্ষেত্রে কি হবে a to the power m minus px divided by m minus p ln a plus c। আশা করি এই দুটো টাইপ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। আমি যদি আরেকটা পেজ ভালো করে এই দুটো টাইপ লিখে দিই, নেক্সট পেজে যাই। টাইপ 1 এর ক্ষেত্রে integration of e to the power mx plus e to the power nx divided by e to the power px plus e to the power qx equal কি হবে e to the power m minus px divided by m minus p plus c। আরেকটা কি, আরেকটা হচ্ছে integration of a to the power mx plus a to the power nx divided by a to the power px plus a to the power qx dx equal a to the power m minus px divided by m minus p ln a plus c। আশা করি তোমরা ফার্স্ট টাইপ সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। এখন যদি আমরা সেকেন্ড টাইপে যাই, আচ্ছা নেক্সট টাইপ শুরু করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস দেখে রাখি, সেটা হচ্ছে এটা আগে ক্লাসে পড়েছিলাম, একটা অঙ্ক দেখেছিলাম cos x ডিভাইড বাই 3 প্লাস 4 sin x, রাইট? এই ক্ষেত্রে তোমরা কি করেছিলা 3 প্লাস 4 sin x কে z ধরেছিলা, তাই না? তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে 4 cos x dx ইকুয়াল dz। যেহেতু এখানে cos x আছে তাহলে হচ্ছে cos x dx ইকুয়াল dz বাই 4। তার মানে cos x dx ইকুয়াল dz বাই 4 টাকে যদি বাইরে লিখি তাহলে 3 প্লাস 4 sin x ইকুয়াল z, তাহলে হচ্ছে 1 বাই 4, এটা ইন্টিগ্রেশন কি ln z প্লাস c। কিন্তু এখন থেকে আমরা অ্যাডভান্স লেভেলে 3 প্লাস 4 sin x ইকুয়াল z এইভাবে লিখবো না, আমরা 3 প্লাস 4 sin x ওটা মনে মনে z ধরে নেবো। আমরা এখন থেকে ডাইরেক্ট লিখবো এভাবে ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইড বাই 3 প্লাস 4 sin x। এটা কি cos x dx, এটাকে যদি আমি 4 cos x dx লিখি 1 বাই 4 cos x dx, তাহলে কিন্তু এটা নিচেরটা ডিফারেন্সিয়েশন, তাই না? 3 প্লাস 4 sin x এর ডিফারেন্সিয়েশন, তাই আমরা কি লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ 3 প্লাস 4 sin x ডিভাইড বাই 3 প্লাস 4 sin x। এখন যদি আমরা দেখি তাহলে dx বাই x, এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন হচ্ছে ln x। এখন যদি dz বাই z থাকে তাহলে ln z, তাই না? এখন যদি d বক্স বাই বক্স থাকে তাহলে ইন্টিগ্রেশন কি ln বক্স প্লাস c। তাহলে যদি থাকে d পৃথিবী বাই পৃথিবী, তাহলে ইন্টিগ্রেশন কি ln পৃথিবী বাই c, সরি প্লাস c, ln পৃথিবী প্লাস c, তাই না? এখানে কি আছে d 3 প্লাস 4 sin x ডিভাইড বাই 3 প্লাস 4 sin x, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে ln 3 প্লাস 4 sin x প্লাস c, তাই না? যেহেতু এখানে d 3 প্লাস 4 sin x যেটা উপরে আছে সেটাই হচ্ছে নিচে আছে, তাই এটা ln 3 প্লাস 4 sin x প্লাস c। এখন থেকে আমরা এভাবে লিখি, আমরা z ধরে লিখবো না, আমরা ডাইরেক্ট হচ্ছে কোনো কিছু ডিফারেন্সিয়েশন থাকলে ওটা ডিফারেন্সিয়েশন অফ কোনো কিছু লিখে দেবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন যদি আমি টাইপ 2 এ যাই, টাইপ 2 ছিল, টাইপ 2 কি ছিল, টাইপ 2 ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস c। এই টাইপ থেকে তোমরা কিন্তু গত ক্লাসে একটি ম্যাথ দেখেছিলে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার e টু দি পাওয়ার e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এর অ্যান্সার কি ছিল? অ্যান্সার ছিল প্রথমে যেটা ছিল সেটা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, রাইট? এখন আজকের ক্লাসে আমরা কোনটা দেখবো? আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। অর্থাৎ এ থাকলে বা ই বাদে হচ্ছে অন্য কোনো চলক থাকলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি হবে সেটা আজকে আমরা দেখবো। এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এ টু দি পাওয়ার এক্স, এই যে এ টু দি পাওয়ার এক্স, এটাকে হচ্ছে আমরা জেড ধরে নেব। এ টু দি পাওয়ার এক্স কে আমরা কি ধরে নেব? জেড ধরে নেব। আচ্ছা, আমরা যদি এ টু দি পাওয়ার এক্স কে জেড ধরি তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি, এ টু দি পাওয়ার এক্স লন এ, কিন্তু এর তো এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটে নাই, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে ভুল এক্স। তাহলে আমরা ওটা কাপফা দিব। কাপফা দিলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, রাইট? ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে এখানে কি হচ্ছে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ দুইটা আছে, লন এ স্কোয়ার ইকুয়াল ডিজেড। এখানে কি আছে? এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে লন এ স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে বার করে দিই তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড ডিভাইড বাই লন এ স্কোয়ার। তাহলে যদি আমরা লিখি এই যে এ টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড, তাহলে এ টু দি পাওয়ার জেড ইন্টু এই পুরাটা হচ্ছে ডিজেড ডিভাইড বাই লন এ স্কোয়ার। লন এ স্কোয়ারকে যদি বাইরে বের করে দিই, যেহেতু ওটা চলক, লন এ স্কোয়ার থাকছে কি? ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার জেড ডিজেড। আর আমরা কি করেছি? ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স বাই লন এ প্লাস সি। তাহলে এখানে কি হবে? আমি যদি লিখি 1 বাই লন এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার জেড ডিভাইড বাই লন এ প্লাস সি ইকুয়াল কি হচ্ছে? 1 বাই, এখানে লন এ কয়টা আছে? লন এ 3টা রয়েছে, তাহলে লন এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন এ টু দি পাওয়ার জেড কে যদি ভেঙে লিখি তাহলে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এটা একটা আমরা কিন্তু ফর্মুলা এখান থেকে বের করতে পারি। এই ফর্মুলাটা কি হবে যদি আমরা ভালো করে দেখি? এখানে লন এর ঘাত কি? লন এর ঘাত হচ্ছে 3, আর এখানে সবচেয়ে বেশি এ যেটা, সবচেয়ে বেশি এতে কয়টি এ রয়েছে? 3টি। তার মানে আমরা বুঝতে পারছি সবচেয়ে বেশি এ সংখ্যক এ হচ্ছে লন এর ঘাত। আবার উপরে কি আছে? উপরে আছে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক এ সম্পর্কিত যে পদটা, সেটাই যে সবচেয়ে বেশি সংখ্যক এ সম্পর্কিত পদ কোনটা? এ টু দি পাওয়ার এক্স, ওটা কিন্তু উপরে বসেছে, এ টু দি পাওয়ার এক্স। যদি এটা আমি একটা শর্টকাট লিখে দিই সেটা হবে এরকম, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এভাবে যদি চলতে থাকে, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এভাবে চলতে চলতে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম টাইপের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সবচেয়ে বেশি এ, আর ধরো কি যে তার উপর পাওয়ার থাকলো 5, আচ্ছা 5 না লিখে আমি পাও লিখে দিই, পাও মানে হচ্ছে পাওয়ার, তাহলে এখানে বসবে হচ্ছে পাও, অর্থাৎ পাওয়ারটা বসবে ডিভাইড বাই পাওয়ার ইন্টু লন এ। আর লন এর ঘাত কত হবে? লন এর ঘাত হবে যতগুলো এ আছে সবচেয়ে বেশিটাতে যতগুলো এ আছে সেটা হচ্ছে লন এর ঘাত। টাইপ 3 আমরা কি দেখেছিলাম? টাইপ 3 আমরা দেখেছিলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল লন এক্স প্লাস সি। অর্থাৎ টাইপ 3 ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল লন এফ অফ এক্স প্লাস সি।
অর্থাৎ নিচে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে ln f of x অর্থাৎ ln হর প্লাস c। এখন যদি আমরা উদাহরণ দেখি অনেকগুলো, তাহলে প্রথমে আমরা দেখব যে উদাহরণ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x plus 3 divided by x square plus 3x plus 2 dx। অলরেডি যাদের ইন্টিগ্রেশন পড়া শেষ তারা বুঝতে পারবা এটা কিন্তু অনেকে আংশিক ভগ্নাংশ দিয়ে করার চেষ্টা করবে। আংশিক ভগ্নাংশ দিয়ে করলেও কিন্তু হবে, কিন্তু প্রসেসটা বড় হয়ে যাবে। আমি অযথা প্রসেস লম্বা করতে যাব কেন? আমি এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটা যে ডিফারেন্সিয়েশন কি হবে, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এটা ডিফারেন্সিয়েশন যদি বের করি তাহলে কি আসছে, x স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, 3x এর ডিফারেন্সিয়েশন 3, 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে ডিফারেন্সিয়েশন আসছে 2x প্লাস 3, যেটা কিন্তু আমার লবে আছে। তাহলে আমি কেন আংশিক ভগ্নাংশ দিয়ে প্রবলেম সলভ করতে যাব, তাই না? আমি যদি হরের ডিফারেন্সিয়েশন লবে পেয়ে যাই তাহলে তো আমাকে আংশিক ভগ্নাংশ দিয়ে প্রবলেম সলভ করতে যেয়ে কোনো লাভ নাই, তাই না? উল্টা আমার সময় অপচয়। তাই আমরা এটা 1/x dx ইকুয়াল ln x প্লাস c এই ফর্মুলা দিয়ে সলভ করব। তাহলে কি আসছে, এটাকে আমরা কি লিখতে পারি, উপরে যেহেতু হরের ডিফারেন্সিয়েশনটা আছে তাহলে এভাবে লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এখন কি হবে, তাহলে হচ্ছে ln x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস c। এখন যদি আমরা আরো উদাহরণ দেখি, দেখলাম on ডিভাইড বাই x ln x dx। এখন এখানে কিন্তু এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো, এখানে x ln x মানে দুইটা রাশি এখানে গুণ আকারে আছে। এখন যারা ইন্টিগ্রেশন ফুল পড়া শেষ তারা অনেকে আবার ভাবতে পারো কি যে তাহলে এখানে ইউভি ফর্মুলা হয়তো খাটবে, অর্থাৎ দুইটা রাশি যখন গুণ আকারে থাকে তখন আমরা যে ফর্মুলা খাটাই সেটা হচ্ছে ইউভি। সেটা কিন্তু অনেক খাটানোর চেষ্টা করবে, অর্থাৎ x ইনভার্সকে এখানে ইউ ধরবে আর ln x ইনভার্সকে ধরো কি যে ভি ধরবে। কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি ln x এর ডিফারেন্সিয়েশন কি, ln x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1/x, অর্থাৎ ln x রাশিটার ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে আছে। আমরা যদি কোনো রাশি ডিফারেন্সিয়েশন পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েই প্রবলেমটা সলভ করতে পারি, আমাদের তো ইউভিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? এগুলো জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা যদি কোনো কিছু ডিফারেন্সিয়েশন ওই রাশিতেই পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা ইউভি ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলা আর খাটাতে যাব না। ইউভি ফর্মুলা বলো, আংশিক ভগ্নাংশ ফর্মুলা বলো বা অন্য যে কোনো ফর্মুলা আমরা খাটাতে যাব না। আমরা হচ্ছে 1/x dx ইকুয়াল ln x প্লাস c, অর্থাৎ 1/x dx এর ইন্টিগ্রেশন ln x প্লাস c এই ফর্মুলা দিয়ে সলভ করব। এখানে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, তাহলে আমি এভাবে লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ ln x ডিভাইড বাই ln x। তাহলে কি আসছে, ln হরে যেটা আছে প্লাস c, হরে কি আছে ln x আছে, ln x প্লাস c। তাহলে অ্যান্সার কি ln x প্লাস c। এরপরে প্রশ্ন দিকে দেখি, এরপরে আছে হচ্ছে x স্কয়ার ডিভাইড বাই x কিউব প্লাস 1 দিলাম ধরো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরের ডিফারেন্সিয়েশনটা লবে আছে। ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে হরের যে ডিফারেন্সিয়েশন সেটা লবে আছে। তাই এই প্রশ্নটা তোমরা বাসায় সলভ করবা, তোমার জন্য রেখে দিলাম 2 নাম্বার দিলাম, তোমরা বাসায় সলভ করে কমেন্টে 2 লিখে উত্তরটা জানাবা। পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন কি আছে, ইন্টিগ্রেশন অফ 1/x ln root x dx। এখন আবার অনেক এখানে রুট দেখে ঘাবড়ে যেতে পারো, এখানে ঘাবড়ানোর কিছু নাই। তুমি জাস্ট বের করার চেষ্টা করবা কি যে কোন রাশির ডিফারেন্সিয়েশন পাও কিনা খুঁজে। আমি ধরো কি যে ln root x, এটা ডিফারেন্সিয়েশন এখানে আছে নাকি খুঁজে দেখি। ln root x কি, ln root x এর যদি ডিফারেন্সিয়েশন বের করার চেষ্টা করি ddx অফ ln root x, তাহলে কি হবে 1/√x, কিন্তু root x তো এখানে ভুল x, তাহলে ভুল x এর ডিফারেন্সিয়েশনের কারণে আবার কাফারা দিতে হবে। তাহলে root x এর ডিফারেন্সিয়েশন 1/2√x, তাহলে কি হচ্ছে 1/2x। এখানে কি আছে 1/x আছে, মানে আমি যদি এখানে 2 লিখি আর বাইরে যদি 2 গুণ করি তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আমার যেটা ডিফারেন্সিয়েশন আছে সেটা চলে আসলো। তাহলে এখন আমি কি লিখতে পাচ্ছি 2 ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ln root x ডিভাইড বাই ln root x। তাহলে এখন আমরা কি করতে পারছি 2 ইন্টু ln root x প্লাস c।
সহজ না? এগুলো তোমাকে শুধু বের করতে হবে কি যে কোনো রাশির ডিফারেন্সিয়েশন তুমি খুঁজে পাচ্ছ কিনা। কোনো রাশির ডিফারেন্সিয়েশন যদি খুঁজে পাও তাহলে তুমি প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবা। আশা করি তোমরা খুবই সহজভাবে এই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। এখন যদি আমরা সামনে আগাই, আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে √3x² + 2x divided by x³ + x² + 1 dx। এটাও খুবই সহজ, দেখে বোঝা যাচ্ছে নিচে হরে যে রাশি আছে সেটারই ডিফারেন্সিয়েশন উপরে আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ln x³ + x² + 1 + c। আমি অ্যান্সারটা লিখলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করিও এটা। এখন যদি আমরা পরবর্তী প্রবলেম দেখি, পরবর্তী প্রবলেম হচ্ছে sec x divided by tan x dx। আচ্ছা, এখানে কিন্তু ত্রিকোণমিতি চলে আসলো। যেহেতু ত্রিকোণমিতি চলে আসলো, তাহলে এখন আমরা আগে কয়েকটা ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন শিখে নিই। ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন শিখে ফেললে আমরা আবার এই স্লাইডে ব্যাক করব। চলো তাহলে আগে আমরা ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন শিখে ফেলি। ইন্টিগ্রেশন অফ sin x dx সমান কি জানি আমরা? -cos x + c। কারণ -cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, আর ইন্টিগ্রেশন কি? ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, তাই না? ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। তাই আমি যদি আবার লিখি ইন্টিগ্রেশন অফ cos x dx, এই ক্ষেত্রে কি হবে? sin x এর ডিফারেন্সিয়েশন। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। তাই ইন্টিগ্রেশন অফ cos x dx হচ্ছে sin x + c। sin cos তো বুঝতে পারলাম। এখন যদি আমি বলি ইন্টিগ্রেশন অফ tan x dx, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ tan x dx হচ্ছে -ln cos x + c অথবা ln sec x + c। এখন হচ্ছে আমি দুইটার মধ্যে একটা দেখাবো, একটা বের দেখাবো কিভাবে হচ্ছে tan x আসছে। তার আগে বলে দিই, -ln cos x + c লিখলাম, কিন্তু ln sec x + c তাহলে কিভাবে হলো? আমরা কি ln এর ধর্ম কি জানি? ln এর ধর্ম হচ্ছে ln a + b = ln a * ln b, আর ln a - b = ln a divided by ln b। এখন যদি আমি লিখি -ln cos x, -ln cos x কি লেখা যায়? -ln on by sec x, রাইট? তাহলে -ln on by sec x ইকুয়াল কি হচ্ছে? -ln on -ln sec x, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি থাকছে? ln sec x -ln on, আর ln on মানে কি? 0। তাই থাকছে কি? ln sec x। এভাবে হচ্ছে -ln cos x + c = ln sec x, কারণ এটা ln এর ধর্ম, ln এর ধর্ম থেকে এটা আসছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা বুঝতে পেরে থাকলে আমি এটা মুছে দিই। এখন যদি দেখাই tan x এর ইন্টিগ্রেশন -ln cos x কিভাবে হলো, আমি যদি ডিফারেন্সিয়েশন অফ -ln cos x লিখি, -ln cos x, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে -1 বাই এখানে cos x, কিন্তু cos x তো ভুল x, ভুল x এর কাফারা হচ্ছে -sin x, অর্থাৎ cos x এর ডিফারেন্সিয়েশন -sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x ডিভাইড বাই cos x থাকছে, ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে tan x। তার মানে বুঝতে পারলাম tan x ইকুয়াল -ln cos x কিভাবে আসলো। আশা করি এই বিষয়ে কোনো কনফিউশন নাই। এখন যদি আমি দেখি তাহলে cot x কি? cot x dx, cot x dx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, সরি, ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x + c, অথবা আমি কি লিখতে পারি? -ln cosec x + c। আশা করি -ln cosec x + c কিভাবে হলো আর দেখানো লাগবে না। আর ln sin x + c এটা যদি দেখাই, ddx of ln sin x equal 1 by ln sin x, সরি 1 by sin x, মানে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু sin x তো ভুল x, ভুল x এর কাফারা হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন, আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, cos x by sin x ইকুয়াল কি? cos x by sin x ইকুয়াল cot x। তাহলে আমরা কিন্তু cot x পেয়ে যাচ্ছি, তাই cot x এর ইন্টিগ্রেশন কি? ln sin x। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা দেখি তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে sec x, sec x dx এর ইন্টিগ্রেশন কি?
এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। অথবা এটাকে এভাবে লেখা যায়, এটা কিভাবে লিখতে পারি, এটাকে আরেকটা এভাবে লিখতে পারি ln tan pi by 4 plus x plus x by 2 plus c। বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে cosec x, cosec x dx ইকুয়াল, এটা হচ্ছে ln cosec x minus cot x plus c, ln cosec x minus cot x plus c। cosec x এর ইন্টিগ্রেশন কি, ln cosec x minus cot x plus c। এটাকে আরেকভাবে লেখা যায় ln tan x by 2 plus c। তাহলে তো আমরা প্রথম চারটা sin x cos x tan x cot x এগুলো ইন্টিগ্রেশন কিভাবে আসলো সেটা আমরা দেখেছি, কিন্তু sec x আর cosec x এর ইন্টিগ্রেশন কিভাবে আসলো, চলো এই দুটাও দেখে ফেলি। আগে আমরা দেখব cosec x এর ইন্টিগ্রেশন কিভাবে আসলো। আমরা যদি পরে পেজে যাই, ইন্টিগ্রেশন অফ cosec x dx, এটা আসলে এভাবে, আমি যদি ইন্টিগ্রেশন অফ cosec x লিখি, আমরা এখানে লব আর হরকে cosec x মাইনাস cot x, লব আর হরকে cosec x মাইনাস cot x দিয়ে গুণ করব। cosec x মাইনাস cot x ডিভাইড বাই cosec x মাইনাস cot x, কাটাকাটি গেলে তো 1 থাকছে, তাই না, তার মানে cosec x ই থাকছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আমরা cosec x মাইনাস cot x দিয়ে লব আর হরকে গুণ করলাম কেন, এটা কেন করলাম তোমরা আরেকটু পরে বুঝতে পারবা, আপাতত ধরে নাও আমরা আমার কথাই করেছো, তোমরা আমার কথাই তোমরা cosec x মাইনাস cot x দিয়ে লব আর হরকে গুণ করেছো। এখন যদি আমরা পরবর্তী লাইনটা লিখি, পরবর্তী লাইন হবে cosec x কে cosec x দিয়ে গুণ করলে হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cosec x cot x ডিভাইড বাই নিচে থাকছে কি cosec x মাইনাস cot x dx। এখন তোমাদের পূর্ববর্তী জ্ঞান কাজে লাগবে। কোন জ্ঞান কাজে লাগবে, তোমরা কি সূত্র শিখেছো, ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ইকুয়াল ln x প্লাস c, অথবা আরেকটা কি শিখেছো, ইন্টিগ্রেশন অফ f ড্যাশ x ডিভাইড বাই fx ইকুয়াল ln f অফ x প্লাস c। এখন যদি নিচেরটাকে fx ধরো, অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন যদি লবে পাই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে, আমরা ঠিক পথে আছি। আর এই কারণে কিন্তু আমরা cosec x মাইনাস cot x দিয়ে লব আর হরকে গুণ করেছি, কারণ আমার হরের ডিফারেন্সিয়েশন লবে আনা লক্ষ্য ছিল। এখন দেখি আমরা হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, cosec x মাইনাস cot x, এটা ডিফারেন্সিয়েশন যদি বের করি, cosec x এর ডিফারেন্সিয়েশন কি, cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec x cot x। তোমরা যারা ডিফারেন্সিয়েশন পড়েছো তারা জানো cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x। আর cot x এর ডিফারেন্সিয়েশন কি, cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস, তা থাকছে cosec স্কয়ার x মাইনাস cosec x cot x, যেটা কিন্তু উপরে আছে cosec স্কয়ার x মাইনাস cosec x cot x, তাই না। তার মানে আমরা হরের ডিফারেন্সিয়েশন কিন্তু লবে পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, ln cosec x মাইনাস cot x প্লাস c, এটা কিন্তু আমরা ফর্মুলাতে পেয়েছিলাম, তার মানে কিন্তু cosec x dx এর ফর্মুলা ঠিক আছে, ln cosec x minus cot x plus c। কিন্তু আমরা তারপর একটা লাইন লিখেছিলাম ln tan x by 2 plus c, ln tan x by 2 plus c, সেটা আমরা কিভাবে আনলাম, যদি এখান থেকে লিখি cosec x minus cot x, cosec x কে আমরা কি লিখতে পারি 1 by sin x, আর cot x কি cos x ডিভাইড বাই sin x। তাহলে এখানে যদি sin x নিচে রাখি, তাহলে এখানে কি থাকছে 1 মাইনাস cos x। এখন তোমাদের ত্রিকোণমিতির দুইটা ফর্মুলা লাগবে, আশা করি তোমরা যেহেতু অ্যাডভান্স ক্লাস করছো ত্রিকোণমিতি তোমাদের পড়া আছে আমি আশা করি, অথবা পড়া না থাকলে আমি যে দুইটা ফর্মুলা বলবো সেই দুটো ফর্মুলা জানা আছে। তোমরা যদি ত্রিকোণমিতি 7.1 পড়ো তাহলে এই দুটো ফর্মুলা জানা কথা। আর এমনিতেও ডিফারেন্সিয়েশন করার সময় এই দুটো ফর্মুলা লাগবেই, লিমিটে অনেক সময় এই দুটো ফর্মুলা লাগে, তাই আশা করি হচ্ছে তোমরা এই দুটো ফর্মুলা খুব ভালোভাবে জানো। সেটা হচ্ছে sin 2x ইকুয়াল 2 sin x cos x, আরেকটা হচ্ছে 1 মাইনাস cos x ইকুয়াল
2 sin x স্কয়ার x বাই 2, অথবা যদি আমি এভাবে লিখতে পারি 1 মাইনাস cos বক্স, অর্থাৎ cos এর পরে যে কোনো কিছু থাকুক 2 sin স্কয়ার বক্স বাই 2। এই দুটো ফর্মুলা ত্রিকোণমিতিতে লাগবে, ডিফারেন্সিয়েশন লিমিটে লাগবে, এখানে আমি সূত্র প্রমাণ করছি এখানেও লাগছে। এখন এই যে 1 মাইনাস cos x, এটা কি লিখতে পাচ্ছি 2 sin স্কয়ার x বাই 2। এখন নিচে আছে কি, নিচে আছে sin x, কিন্তু আমরা sin 2x এর ফর্মুলা জানি, sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, তাহলে sin x এর ফর্মুলা কি 2 sin x বাই 2 cos x বাই 2, রাইট? 2 sin x বাই 2 cos x বাই 2, 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে নিচে একটা সাইন কেটে দিলে উপরে থাকছে একটা সাইন, তাহলে sin x বাই 2 থাকছে, 2 2 কাটা, তাহলে থাকছে sin x বাই 2 ডিভাইড বাই cos x বাই 2। এটা কি লিখতে পারি আমরা, এটাকে আমরা লিখতে পাচ্ছি tan x বাই 2। তাহলে কি হবে হচ্ছে cosec x মাইনাস cot x থেকে tan x বাই 2 আসলো, তোমরা বুঝতে পারলা? আশা করি তোমরা বুঝতে পারলা। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x dx এর ফর্মুলা কি tan x বাই 2 প্লাস c। আশা করি তোমরা এই ফর্মুলাটা ক্লিয়ার হয়েছো। এই ফর্মুলাটা প্রমাণ কোথাও আসবে না, কিন্তু তোমাদের শুধু দেখালাম এই ফর্মুলা কিভাবে আসে, তাহলে তোমরা জিনিসটা যেন ফিল করতে পারো তার জন্য তোমাদের দেখালাম। ইন্টিগ্রেশন অফ cosec x dx এর ফর্মুলা হচ্ছে ln tan x বাই 2 প্লাস c। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন অফ sec x dx এর ফর্মুলা দেখবো। চলো তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ sec x dx এর ফর্মুলা এখন দেখি। এখন আমরা দেখবো ইন্টিগ্রেশন অফ sec x dx, রাইট? ইন্টিগ্রেশন অফ sec x dx, এটা যদি ইন্টিগ্রেশন বের করি ইন্টিগ্রেশন অফ sec x, এখন আমরা কি করব, এখন আমরা লব আর হরে কি গুণ করব, এখন আমরা লব আর হরে গুণ করব হচ্ছে sec x প্লাস tan x, লব আর হরে sec x প্লাস tan x গুণ করব। কেন করব, কারণটা এবার হয়তো অনেকে ধরতে পারছো, কারণ আমি হরে যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন উপরে আনতে যাচ্ছি। তাহলে হরে যেটা আছে সেটা যদি ডিফারেন্সিয়েশন উপরে আনার চেষ্টা করি, আসছে কি sec স্কয়ার x প্লাস sec x tan x ডিভাইড বাই নিচে থাকছে হচ্ছে sec x প্লাস tan x dx। sec x এর ডিফারেন্সিয়েশন কি, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x উপরে আছে, আর tan x এর ডিফারেন্সিয়েশন কি, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, ওটা উপরে আছে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েশন অফ sec x প্লাস tan x ডিভাইড বাই sec x প্লাস tan x, তাহলে ইকুয়াল কি আসছে ln হর মানে sec x প্লাস tan x প্লাস c। এটা তো বুঝতে পারলাম sec x প্লাস tan x, ln sec x প্লাস tan x আসলো, কিন্তু আরেকটা সূত্র আমি সাথে লিখে দিয়েছিলাম ln tan pi by 4 প্লাস x বাই 2, ln tan pi by 4 প্লাস x বাই 2। এটা কিভাবে আনবো, এটা যদি এখন আমরা আনার চেষ্টা করি, তাহলে ধরো এখানে লিখলাম sec x প্লাস tan x, এটা কি, এটা হচ্ছে 1 বাই cos x, sec x মানে কি 1 বাই cos x, tan x মানে কি sin x বাই cos x, tan x মানে হচ্ছে sin x বাই cos x। তাহলে এখানে লিখতে পারি cos x, এখানে লিখতে পারি কি 1 প্লাস sin x। এখন কিন্তু আমরা 1 মাইনাস, যেমন আগে জানতাম 1 মাইনাস cos x এর ফর্মুলা জানতাম আমরা, এমনকি 1 প্লাস cos x এর ফর্মুলা আমরা কিন্তু জানি 2 cos স্কয়ার x বাই 2, কিন্তু 1 প্লাস sin x এর ফর্মুলা তো আমরা জানি না, আবার cos x এর ফর্মুলা তো আমরা জানি না, বা cos 2x এর ফর্মুলা জানি, ওখান থেকে তো এমন কিছু আনা লাগবে যেখানে হচ্ছে লবে যেটা আছে হরেও সেটা আছে, মানে কোনো কিছু কমন থাকবে, কমন যদি থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, কিন্তু লবের তো কোনো সূত্রই নাই আমাদের জানা। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন একটা নতুন জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। তোমরা যারা পরামিতিক স্থানাঙ্ক পড়েছো তারা হচ্ছে জানো পরামিতিক স্থানাঙ্ক কি। পরামিতিক স্থানাঙ্ক হলো সাধারণ স্থানাঙ্ক কি, সাধারণ স্থানাঙ্ক হচ্ছে আমরা ভুজ আর কোটির সাহায্যে প্রকাশ করি, কিন্তু পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে আমরা একটি মাত্র চলকের সাহায্যে যখন ভুজ আর কোটি প্রকাশ করি সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। এখন পরামিতিক স্থানাঙ্ক সম্পর্কে অনেকে তোমরা জানো, আবার অনেকে জানো না, যারা জানো না তাদের তো আর পরামিতিক স্থানাঙ্ক এখন বোঝাতে পারবো না। তাই আমি যদি একটু সহজ ভাষায় বলি, ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজে হচ্ছে tan থিটা, এটা যদি থিটা কোণ হয় tan থিটা ইকুয়াল কি, তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাই না? একইভাবে হচ্ছে sin থিটা ইকুয়াল সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ,
আর cos থিটা ইকুয়াল হচ্ছে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, এগুলো সব আমরা জানি। কিন্তু এখন আমি যদি থিটার জায়গায় x/2 ধরি, আমি যদি লিখি ভালো করে, আমি ধরো এই ত্রিভুজ আঁকালাম, থিটা কোণটাকে ধরলাম x/2 কোণ, আর আমি হচ্ছে লম্ব ধরলাম t। ভালো করে দেখো, থিটাকে ধরলাম হচ্ছে x/2 আর লম্ব ধরলাম t, আর ভূমি ধরলাম হচ্ছে 1। তাহলে আমার অতিভুজ কি আসবে? অতিভুজ আসছে হচ্ছে t² + 1। এখন আমরা লম্ব t ধরলাম কেন, ভূমি 1 ধরলাম কেন? আমরা কি বলেছি, আমরা শিখছি হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, তাই না? পরামিতিক স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে সবকিছুকে একটি মাত্র চলকের সাহায্যে আমরা প্রকাশ করব। এজন্য আমরা হচ্ছে লম্ব টি ধরে নিয়েছি। টি হচ্ছে আমাদের সেই চলক, যে চলকের সাহায্যে আমরা পরামিতিক স্থানাঙ্ক প্রকাশ করব। যেহেতু একটি মাত্র চলক ধরা হয়ে গেছে, তার জন্য আমরা ভূমি হচ্ছে 1 ধরেছি। কারণ ভূমিকে যদি আমরা আরেকটা চলক ধরতাম, তাহলে হচ্ছে আমরা পরামিতিক স্থানাঙ্ক যেটা আমরা খাটানোর চেষ্টা করছি সেটা হতো না। তাই আমরা লম্বকে টি ধরেছি এবং ভূমিকে 1 ধরেছি। তাহলে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে সহজে অতিভুজের মান কত হবে সেটা আমরা বের করতে পারছি। অতিভুজের মান হচ্ছে t² + 1, এটা আমরা সহজে বের করতে পারছি। এখন প্রশ্ন আসলো, আমরা যে এই কোণটাকে x/2 কেন ধরলাম? আমরা এই কোণটাকে থিটা ধরতে পারতাম অথবা x ধরতে পারতাম, মানে একটা সংখ্যাকে ভাগ দিয়ে আমরা জিনিসটাকে জটিল বানায় ফেললাম না x/2 ধরে। x/2 কেন ধরলাম এটা তোমরা আরেকটু পরে বুঝতে পারবা। এখন তুমি ভাবো কি যে আমি ধরতে বলেছি তাই তোমরা ধরেছো। এখন যদি আমি এখান থেকে লিখি tan x/2, তাহলে কি হবে? লম্ব tan লম্বা ভূত, এখানে লম্ব কি? লম্ব হচ্ছে t, ভূমি হচ্ছে 1, tan x/2 = t। এই যে খুব সহজে আমরা tan x/2 = t দিয়ে প্রকাশ করতে পারলাম। এখানে t কি? আমাদের একমাত্র চলক। তাহলে আমরা একমাত্র চলক যেহেতু t হয়েছি, তার মানে আমরা একমাত্র চলক tan x/2 কে বলতে পারি, রাইট? আমি আবার বলছি, আমরা হচ্ছে t কে পরামিতিক স্থানাঙ্ক ব্যবস্থায় একমাত্র চলক হিসেবে ধরে নিয়েছি। যেহেতু t একমাত্র চলক, আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত খাটিয়ে দেখতে পারলাম tan x/2 = t আসছে। তাহলে tan x/2 = t, যেটা হচ্ছে আমাদের পরামিতিক স্থানাঙ্কের চলক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন sin x/2 যদি লিখি তাহলে কি আসছে? sin x/2 = কি? sin x/2 = সাগরে লবণ আছে, এখানে লম্ব কি? t, আর অতিভুজ হচ্ছে t² + 1। আর cos x/2 যদি লিখি, cos x/2 কবরে ভূত আছে, তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √t² + 1। এখন আমার টার্গেট কি? এখান থেকে আমার টার্গেট কি বের করা? আসলে এখান থেকে আমার টার্গেট হচ্ছে, আমি যদি আগের পেজে যাই, এই যে এখানে কি আছে? 1 + sin x আছে / cos x আছে, মানে sin x এর মান আমরা t দ্বারা প্রকাশ করব, cos x এর মান আমরা t দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে sin x আর cos x এর মান বের করা, যেটা হচ্ছে t চলক দ্বারা প্রকাশ করব আমরা। তাহলে এখন যদি sin x লিখি, এখানে sin x লিখলাম, আমরা কিন্তু আরেকটু আগে sin 2x = sin x cos x এই ফর্মুলাটা দেখেছি, তাই না? আশা করি তোমাদের মনে আছে, আর তাড়াতাড়ি কিছু ভুলে যাওনি। sin 2x = sin x cos x হলে sin x = sin x/2 cos x/2। এখন যদি লিখি 2 sin x/2 cos x/2, 2 sin x/2 cos x/2, আর আমরা কিন্তু sin x/2 আর cos x/2 এর মান জানি, যেটা হচ্ছে t এর সাহায্যে প্রকাশ করা আছে। তাহলে আমরা মানটা বসাই দিই, 2 × t / √t² + 1 × 1 / √t² + 1, রাইট? তাহলে এখন কি লিখতে পাচ্ছি? 2t আর নিচে হচ্ছে 1 + t², দুইটা আছে যেহেতু, মানে t² + 1 √t² + 1 হোল স্কয়ার, তাহলে হচ্ছে রুট আর স্কয়ার কাটা গেল, থাকছে হচ্ছে 1 + t²। তাহলে sin x = আমরা লিখতে পাচ্ছি 2t / 1 + t²। এটাকে যদি আমি বক্স করে রাখি, sin x = 2t / 1 + t²। এখন আমরা cos x = যদি বের করি, cos x = কি? cos x = √1 - sin² x, তাহলে ইকুয়াল √1 - 2t / 1 + t², এটার উপর হোল স্কয়ার।
তাহলে কি আসছে রুট ওভার এখানে যদি 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার লসাগু করে দিই তাহলে হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2t স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 4t স্কোয়ার 2t হোল স্কোয়ারকে আমরা 4t স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি সূত্র আসছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এখানে a হচ্ছে t স্কোয়ার আর b হচ্ছে 1 তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে a যদি t স্কোয়ার হয় আর b যদি 1 হয় অথবা a কে আমরা 1 ধরি আর b কে t স্কোয়ার ধরি তাহলে কি আসছে 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার আর এটা রুট তাহলে কি আসছে 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে cos x ইকুয়াল কি পাচ্ছি cos x ইকুয়াল 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে cos x ইকুয়াল 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা tan x বের করি তাহলে কি আসছে tan x এর মানে আমরা কি বের করতে পারি sin x ডিভাইড বাই cos x তাই না। sin x এর মানে আমরা কি পেয়েছি sin x এর মান পেয়েছি 2t ডিভাইড বাই 1 প্লাস t স্কোয়ার 2t ডিভাইড বাই 1 প্লাস t স্কোয়ার আর cos x এর মান পেলাম 1 মাইনাস t স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কোয়ার নিচে 1 প্লাস t স্কোয়ার কাটা গেল থাকছে কি 2t ডিভাইড বাই 1 মাইনাস t স্কোয়ার। তাই tan x এর মানও কিন্তু আমরা একটা চলকের সাহায্যে প্রকাশ করতে পেরে গেলাম। তাহলে tan x এর বিপরীত রাশি কি cot x এর মানে আমরা কি লিখতে পাচ্ছি তাহলে 1 মাইনাস t স্কোয়ার ডিভাইড বাই 2t। এখান থেকে আমরা cosec x এর মানও বের করতে পারছি। cosec x এর মান কি আসছে cosec x এর মান আসছে হচ্ছে 1 প্লাস t স্কোয়ার মানে sin x এর বিপরীতটা 1 প্লাস t স্কোয়ার ডিভাইড বাই 2t আর থাকছে কি sec x এর মান কি আসছে তাহলে cos x এর বিপরীতটা cos x কি ছিল 1 মাইনাস t স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার তাই sec x আসছে হচ্ছে 1 প্লাস t স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস t স্কয়ার। দেখছো আমরা কিন্তু sin x cos x tan x cot x cosec x sec x ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতই আমরা এক চলকের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তাহলে এখন কেন আমি হচ্ছে এখানে কোণ x/2 হয়েছিলাম তোমরা বুঝতে পারলা আমরা কোণ x/2 হয়েছিলাম এই কারণে যেন আমরা ছয়টা ত্রিকোণমিতিক মানই t এর সাহায্যে প্রকাশ করতে পারি এবং সেখানে কোনো রুট থাকবে না। এখন যদি আমি এটাকে এভাবে ধরতাম ধরো এটা লিখলাম x এটা t থাকলো এটা 1 থাকলো রুট ওভার t স্কয়ার প্লাস 1 তাহলে কি হতো তাহলে হচ্ছে sin x সাগরে লবণ আছে লম্ব ডিভাইড বাই রুট ওভার t স্কয়ার প্লাস 1 cos x আসতে হচ্ছে ভূত আছে ভূমি ডিভাইড বাই রুট ওভার t স্কয়ার প্লাস 1 tan x কি আসতো tan x ইকুয়াল t আসতো cot x আসতো হচ্ছে 1 বাই t আর cosec x আসতো হচ্ছে রুট ওভার t স্কয়ার প্লাস 1 বাই t আর sec x আসতো কি রুট ওভার t স্কয়ার প্লাস 1। এই ক্ষেত্রে কিন্তু একটা রুট থেকে যাচ্ছে সব ক্ষেত্রেই শুধু tan x ইকুয়াল যেহেতু t আসছে তাই ওই ক্ষেত্রে কোনো রুট আসছে না কিন্তু বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু রুট থেকে যাচ্ছে। রুট একটা বাড়তি ঝামেলা না রুট যেন বাড়তি ঝামেলা না করে সেই কারণে আমরা হচ্ছে ওই ত্রিকোণমিতিক কোণটাকে x না ধরে বা থিটা না ধরে আমরা x/2 ধরেছি যেন আমাদের কোনো ত্রিকোণমিতিক অনুপাতে রুট না থাকে আর আমরা একটা চলকের মাধ্যমেই প্রকাশ করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো ঠিক কি কারণে আমরা x এর পরিবর্তে কোণের মান x/2 ধরেছিলাম। এখন যদি আমরা আগে স্লাইডগুলোতে যাই এই যেখানে 1 প্লাস sin x ডিভাইড বাই cos x এখন আমরা sin x বাই cos x কে অর্থাৎ 1 প্লাস sin x বাই cos x কে t চলকের সাহায্যে প্রকাশ করব তাহলে 1 প্লাস 2t ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে 1 মাইনাস t স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। তাহলে নিচ থেকে যদি আমি 1 প্লাস t স্কয়ার বাদ দিয়ে দিই তার আগে উপরে হচ্ছে এই 1টাকে লসাগু করলে কি থাকছে 1টাকে আমরা কিভাবে লিখতে পারি 1 প্লাস t স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। আচ্ছা আমি যদি এখানে একটু এডিট করে লিখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এটাকে আমি লিখলাম হচ্ছে 1 প্লাস t স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার লিখতে পারি তো তাই না। এখন আমি নিচ থেকে 1 প্লাস t স্কয়ার সব জায়গায় বাদ দিয়ে দেব তাহলে বাদ দিলে কি হচ্ছে 1 প্লাস t স্কয়ার প্লাস 2t থাকছে উপরে আর নিচে থাকছে কি নিচে থাকছে 1 মাইনাস t স্কয়ার কারণ সব জায়গা থেকে 1 প্লাস t স্কয়ার বাদ
এখন কি এখানে দেখো তো 1 প্লাস টি স্কোয়ার প্লাস 2t, টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1, এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে 1 প্লাস টি হোল স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস টি ইন্টু 1 প্লাস টি ডিভাইড বাই 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে 1 প্লাস টি কাটলো, থাকছে হচ্ছে 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস, তাহলে sec x প্লাস tan x ইকুয়াল কি আসলো 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি, যেটা পারমাণবিক সমীকরণে sec x প্লাস tan x ইকুয়াল 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি পেলাম আমরা। এখন আমরা tan পাই বাই 4 প্লাস x বাই 2 ইকুয়াল 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি, অর্থাৎ tan পাই বাই 4 প্লাস x বাই 2 এর মান 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি আসছে কিনা এটা আমরা বের করে দেখার চেষ্টা করব। এটা যদি 1 প্লাস টি ডিভাইড বাই 1 মাইনাস টি আসে তাহলে কিন্তু আমরা sec x প্লাস tan x ইকুয়াল tan পাই বাই 4 প্লাস x বাই 2 লিখতে পারবো, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে। এখন দেখি চলো tan পাই বাই 4 প্লাস x বাই 2 এর মান এটা আসে কিনা। tan পাই বাই 4 প্লাস থিটার মান যদি আগে আমি বের করি, tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়াল কি লেখা যায় জানো? তোমরা হচ্ছে ত্রিকোণমিতিতে 7.1 চ্যাপ্টারে আরেকটা সূত্র শেখার কথা, সেটা হচ্ছে tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এটা তোমরা শেখার কথা ত্রিকোণমিতিতে, এটা যদি শিখে থাকো তাহলে এখন যদি আমি tan পাই বাই 4 প্লাস থিটা এটা লিখি, পাই বাই 4 কে যদি আমি a ধরি তাহলে tan পাই বাই 4 প্লাস tan থিটা, রাইট? তাহলে 1 মাইনাস tan পাই বাই 4 tan থিটা, এটা লিখতে পারছি তো, তাই না? এটা দিয়ে আমরা লিখতে পারি tan পাই বাই 4 এর মান কত, tan পাই বাই 4 এর মান কিন্তু 1 প্লাস tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan পাই বাই 4 এর মান 1, তাহলে থাকছে কি, থাকছে শুধু tan থিটা। তাহলে আমরা tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়াল কি লিখতে পাচ্ছি, tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়াল লিখতে পাচ্ছি 1 প্লাস tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা। tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়াল 1 প্লাস tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা। এখন যদি আমি আসি tan পাই বাই 4 প্লাস x বাই 2, এটার মান কি হচ্ছে? তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস tan x বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস tan x বাই 2। আর আমরা tan x বাই 2 কি বের করেছিলাম? আমরা tan x বাই 2 এর মানে কিন্তু t বের করেছিলাম, ওটা কিন্তু আমরা চলক হিসেবে ধরে নিয়েছিলাম পারমাণবিক সমীকরণের, তার মানে এখানে tan x বাই 2 এর মান t। তাহলে 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t, 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t, তাহলে tan পাই বাই 4 প্লাস x বাই 2 এর মান কি আসলো 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t। এটাই কিন্তু sec x প্লাস tan x এর মান এসেছিল। আমি যদি দেখাই এই যে sec x প্লাস tan x এর মানে কিন্তু 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t, sec x প্লাস tan x এর মান 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t, এটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি tan পাই বাই 4 প্লাস x বাই 2 ইকুয়াল 1 প্লাস t ডিভাইড বাই 1 মাইনাস t। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল sec x প্লাস tan x ইকুয়াল tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম কি, এই যে এখান থেকে আমরা পরের লাইন কি লিখতে পারি, ln tan পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস c। আশা করি সবগুলা sin cos tan cosec cot sec এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতেরই তোমরা ইন্টিগ্রেশন কিভাবে বের করতে হয় বা ইন্টিগ্রেশন ফর্মুলা কি একবারে প্রমাণ সহ বুঝতে পারলা। এখন যদি আরো কিছু দেখাই ত্রিকোণমিতিক অনুপাতের ইন্টিগ্রেশন, যেগুলো তোমাদের কমন জিনিস, ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেসের মাধ্যমে পেয়েছো তোমরা ওগুলো, সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়াল tan x প্লাস c, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ইকুয়াল মাইনাস cot x প্লাস c। আর কি বলেছো? আর বলেছো হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx ইকুয়াল sec x প্লাস c, অর্থাৎ sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x।
একইভাবে মাইনাস কট এক্স এর ডিফারেন্সিয়েশন কোসেক স্কোয়ার এক্স। আর লাস্ট যে ফর্মুলাটা পড়েছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস কোসেক এক্স প্লাস সি। আগের যে 6টা ফর্মুলা সাইন কস ট্যান কোসেক কট সেক আর এই 4টা ফর্মুলা, এই 10টা ফর্মুলা কিন্তু ইন্টিগ্রেশনের জন্য মাস্ট লাগবে। আমি আবার বলছি এই 10টা ফর্মুলা ইন্টিগ্রেশনের জন্য মাস্ট লাগবে, কারণ এই ফর্মুলার উপর ভবিষ্যতে আরো অনেকগুলো টাইপ তোমাদের করতে হবে। এখন যদি আমরা সেই অঙ্কটাকে ফিরে যাই, যে অঙ্ক বোঝানোর জন্য আমরা এতগুলো জিনিস প্রমাণ করলাম, সেই অঙ্কটা কি ছিল? সেই অঙ্কটা ছিল হচ্ছে sec x ডিভাইড বাই tan x, এটা ইন্টিগ্রেশন। তাহলে এটা যদি আমি একটু ভেঙে লিখি, sec x ইকুয়াল 1 ডিভাইড বাই cos x, tan x ইকুয়াল sin x ডিভাইড বাই cos x, যেটাতে উল্টা আছে তার মানে cos x ডিভাইড বাই sin x dx, cos x কাট। তাহলে কি পেলাম? তাহলে পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই sin x dx। এটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec x dx। ভাইয়া তোমাকে cosec x dx এর ফর্মুলা আনা শিখালাম, তাহলে বাকিটুকু তো তুমি এমনি বুঝতে পারছো কি হবে, তাই না? এই কারণে হচ্ছে আমি 6টা ত্রিকোণমিতির অনুপাত তার সাথে 4টা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যেগুলো ফর্মুলা এসেছে ইন্টিগ্রেশনে, সেই 4টা দেখাই এলাম। মোট এই 10টা ফর্মুলা দেখাই এলাম। এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে এক্সাম্পল চলে আসছে। আমি যদি পরে অঙ্কে যাই, বাকিটুকু তোমরাই করে নিও বাসায়। ইন্টিগ্রেশন অফ cot x ডিভাইড বাই ln sin x dx। আচ্ছা, এটা যদি দেখি, আমরা ফর্মুলাতে আবার যাই। cot x dx এর ফর্মুলা কি বলেছিলাম? ln sin x। তাহলে আর কিছু বলার আছে? তাহলে আর কিছু তোমাদের বোঝাতে হবে? তোমরা তো এমনি বুঝতে পারছো ln sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cot x dx। তাহলে এখানে হরে আছে ln sin x, এটা ডিফারেন্সিয়েশন কি? cot x। তাহলে এটা অ্যান্সার ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি। হরে ডিফারেন্সিয়েশন যেহেতু লবে আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ln হর কি? ln sin x প্লাস সি। সহজ না? বিষয়গুলো বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। এই ম্যাথগুলো খুবই সহজ যদি তোমরা কনসেপ্টগুলো ভালো করে ধরতে পারো আর ফিল করতে পারো। এখন যদি নেক্সট ম্যাথে যাই, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স সাইন ln x। এই ম্যাথটা একটু ঝামেলা লাগতে পারে তোমাদের প্রথম দেখায়। মনে হতে পারে কি যে 1 ডিভাইড বাই এক্স সাইন ln x, সাইন ln x আছে মানে এর থেকে 1 ডিভাইড বাই সাইন ln x মানে কোসেক ln x, আর 1 বাই x মানে x ইনভার্স। তাহলে এখানে তো দুইটা রাশি আছে, এক্স ইনভার্স আর কোসেক ln x আছে। তাহলে তোমরা অনেকে ভাবতে পারো যারা ইন্টিগ্রেশন করা শেষ তারা ভাবতে পারো তাহলে এখানে ইউভি ফর্মুলা খাটাতে হবে মনে হয়, ওটা ছাড়া মনে হয় আর করা যাবে না। কিন্তু তুমি যদি একটু ভালো করে দেখো, তুমি যদি হরের মধ্যে থেকে কোনো মতে হরের ডিফারেন্সিয়েশন বের করতে পারো, কোন একটা রাশি ডিফারেন্সিয়েশন বের করতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যায়। আর আমরা কোন টাইপ করছি? আমরা হরের কোন একটা রাশি ডিফারেন্সিয়েশন বের করারই টাইপ করছি। কিন্তু তার মানে তোমাদের না বললে বুঝে নেওয়া উচিত হরের ডিফারেন্সিয়েশন এর মধ্যে আছে, তার কারণে কিন্তু আমি ম্যাথটা এই টাইপের মধ্যে দিয়েছি, এটা তোমাদের বুঝে নেওয়া উচিত। তাহলে এখন হরের কোন রাশি ডিফারেন্সিয়েশন এখানে আছে আমরা ওটা কিভাবে বুঝবো? আমরা আগে দেখবো লন যদি থাকে হরে, তাহলে লন রিলেটেড কোন রাশির ডিফারেন্সিয়েশন ওই অঙ্কের মধ্যে আছে কিনা। আর যদি লন রিলেটেড কোন রাশির ডিফারেন্সিয়েশন না পাই, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাতে যাব। ত্রিকোণমিতির অনুপাত রিলেটেড কোন রাশির ডিফারেন্সিয়েশন ওই অঙ্কের মধ্যে আছে কিনা। এখন যদি দেখি ln x, ln x এর ডিফারেন্সিয়েশন কি? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x, এটা কিন্তু আছে এই অঙ্কের মধ্যে। তাহলে আমরা ln x কে z ধরে নেব, ln x ইকুয়াল z। তাহলে 1 বাই x dx ইকুয়াল কি হচ্ছে? dz। 1 বাই x dx ইকুয়াল dz লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ইকুয়াল লিখলাম dz, নিচে থাকলো কি সাইন ln x ইকুয়াল z ধরে নিয়েছি। তাহলে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ কোসেক z। এখন কি আর আমাকে করে দিতে হবে? ইন্টিগ্রেশন অফ কোসেক x dx এর ফর্মুলা কিন্তু দেখাইছি তোমাকে, প্রমাণ সহ দেখাইছি, বাকি তো তোমরা নিজেরাই করে নিও। এখন যদি আমি পরের ম্যাথে যাই, আজকে শেষ ম্যাথ এটাই, সেটা হচ্ছে ln x ইনটু সাইন ln x ডিভাইড বাই x dx। আচ্ছা, এটা একটু দেখে জটিল লাগতে পারে, কারণ এখানে কিন্তু হরে কোন রাশি ডিফারেন্সিয়েশন কিন্তু আবার লবে নাই বা ওই অঙ্কের মধ্যে নাই, কিন্তু এখানে কিন্তু আমরা লবে দুটা ln x দেখতে পাচ্ছি। তাই এখানে আমরা একটু আমাদের কাহিনীটা চেঞ্জ করব। এখানে আমরা কি করব? লবে যেহেতু দুটা ln x আছে, তাই আমরা ln x কে z ধরবো। ln x কে z ধরলে কি পাচ্ছি? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x, 1 বাই x কিন্তু আছে অঙ্কের মধ্যে, তাই আমরা ln x কে z ধরে দেখি না কি আসে। যদি অঙ্ক মিলে তাহলে তো ভালোই, আর না মিললে হচ্ছে আরো ভালো, আমরা নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ln x ইকুয়াল z ধরলাম, 1 বাই x dx ইকুয়াল কি আসছে? dz। তাহলে 1 বাই x dx ইকুয়াল dz আসছে। তাহলে আমি যদি এভাবে লিখি 1 বাই x dx, ln x ইকুয়াল z ধরেছি, তাহলে এটাকে z আগে লিখে দেই, 1 বাই x dx ইকুয়াল dz ইনটু নিচে তো কিছু থাকছে না, আরো থাকছে হচ্ছে sin z। এখন dz টাকে তো মাঝখানে লেখা যায় না, ওটাকে লাস্টে আনতে হবে। ওটাকে যদি আমরা লাস্টে নিয়ে যাই আর সাইন জেডটাকে আগে নিয়ে আসি, তাহলে হচ্ছে জেড সাইন জেড ডিজেড, রাইট? তাহলে আসছে জেড সাইন জেড ডিজেড।
এখানে জেড একটা রাশি, সাইন জেড একটা রাশি, এখানে কিন্তু ইউভি চলে আসছে। তার মানে এই অঙ্কটা কিন্তু আমরা ইউভি ছাড়া করতে পারছি না। তার মানে এখন আমাদের কি কনসেপ্ট শেখা লাগবে? আমাদের ইউভি কনসেপ্ট শেখা লাগবে। আমাদের ইউভি কনসেপ্ট আমরা অন্য কোনো ক্লাসে ডিটেলসে শিখবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। আজকে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের টিক দাও পেজ ফলো করিও এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আরো অনেক সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো সবার জন্য ততক্ষণ পর্যন্ত শুভকামনা। ধন্যবাদ।